নমস্কার, আমি শতাব্দী ভট্টাচার্য। আজকে আবার আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে। আজকের আমরা কম বেশি মির্জাফরের সম্পর্কে প্রত্যেকেই ইতিহাসে কিছু হলেও পড়েছি। ইতিহাসের পাতায় মির্জাফরের নাম কালো অক্ষরে লেখা থাকে, কালো অক্ষরে লেখা ছিল, রয়েছে। আজকে আবার নতুন করে ইতিহাসের পাতায় আর এক মির্জাফরের নাম নতুন করে লেখা হলো। সেটা হলো আমাদের প্রাক্তন মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, সংসদ, 6টি জেলার অবজারভার, গোটা 5-6 সংস্থার যিনি দায়িত্বে ছিলেন, সেই শুভেন্দু অধিকারী। তিনি আজকে জাস্ট বেরিয়ে গেলেন, চলে গেলেন এমন একটা জায়গায় যেখানে আমরা না পারবো ওনাকে সম্মান করতে, না পারবে উনি যাদের জন্য করেছেন তারা সম্মান করতে। কারণ আজকের আমরা যখন সভাটা দেখছিলাম, বিজেপির মেদিনীপুরের যে সভাটা হয়েছিল, সেই সভাটা যখন দেখছিলাম তখন দেখছিলাম লোকে যখন দিলীপ ঘোষ মহাশয় উঠলেন এবং বলতে আরম্ভ করলেন, বেশিরভাগ লোকই বেরিয়ে চলে যাচ্ছে এবং শুধু তাই নয়, তারা যথেষ্ট অনেকটা দূরে চলে গেছেন এবং মাঠটা যথেষ্ট খালি। তো সেক্ষেত্রে দেখতে গেলে এবারে মোটামুটি ওনাদের কথা কেউ শুনতেই চায় না। আর শাহ মহাশয় যখন বলতে আরম্ভ করলেন, সেই দাঙ্গাবাজ যিনি আর কি শাহ মহাশয়, যিনি আর কি গুজরাটের দাঙ্গার ভিলেন, সেই শাহ মহাশয় যখন বলতে আরম্ভ করলেন তখন অলমোস্ট লোকেরা বেরিয়েই যাচ্ছে, মানে মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তার কথা শুনতে কারোর ইন্টারেস্ট নেই। পরিষ্কার বোঝা গেল আজকের যারা চলে গেছেন তাদের মধ্যে বিজেপিটা বলছে নাকি অনেক লোক জয়েন করেছে। অনেক লোক জয়েন করার মধ্যে কারা কারা জয়েন করেছে একটু যদি মেন মুখ যদি বলি, কারা কারা জয়েন করেছে, আমাদের 225 জন এমএলএ আছে তৃণমূলের, তার মধ্যে 2-1 জন, এর বেশি নয়। আর তার বাইরে যদি আমরা ধরি অন্যান্য দলের কয়েকজন, আর কিছু মানুষ বসে গেছে সেই কয়েকজন। তাহলে এখানে একটা তাহলে আছে। তাহলেটা কি, আগেও যারা গিয়েছেন তাদের মধ্যে মুকুল রায়, যাকে কিনা দিলীপ ঘোষ চাটনি এসছে বলে সম্বোধন করেছিলেন, তারপরে গেলেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তার আগে অবশ্য আরো কয়েকজন গেছে, মানে ব্যাগ ভর্তি করে পেয়েছে, চলে গেছে। এটাই হচ্ছে এই দাঙ্গাবাজ বিজেপির আসল চরিত্র, এটাই হচ্ছে তাদের ক্যারেক্টারিস্টিক্স, যেখানে শুধুমাত্র দাঙ্গাবাজ বললেই বিজেপি কথাটা মাথায় আসে, সোজা কথা, এতে কোনো মানে দ্বিমত নেই। যদি দাঙ্গাবাজ বলো, একবারে যদি সমার্থক শব্দ করো, দাঙ্গাবাজ ইজিক্যাল টু বিজেপি, মিথ্যেবাদী ইজিক্যাল টু বিজেপি, মানে জুমলাবাজ বিজেপি। ঠিক আছে, এটা গেল। এবারে আসি শুভেন্দু অধিকারীর কথায়। তিলক কেটে, গেরুয়া তিলক কেটে শুভেন্দু অধিকারী গিয়ে একই মঞ্চ শেয়ার করলেন তাদের সাথে যাদেরকে কিনা উনি একটা টাইম, মানে কিছুদিন আগে পর্যন্ত গালাগালি মেরেছেন। বিজেপি হটাও, দেশ বাঁচাও, মোদি গদি ছাড়ো, কত 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 কিছু বলেছেন, যেটা আমরা বলে থাকি সাধারণত তৃণমূলীরা, আর যেটা লজিক্যাল, অবশ্যই লজিক্যাল। তাদের কাজের পরিপ্রেক্ষিতে এই স্লোগানগুলো অ্যাবসলিউটলি খাটে, কোনো দ্বিমত নেই, কোনো দ্বিমত নেই বললেই চলে। কারণ সাধারণ মানুষ যারা ভুগছে
ছিল, ভুগেছিল প্রিভিয়াসলি, তারা মোটামুটি এই কথাটা বললে পরে তারা মনে শান্তি পায় যে আমরা ভাই এত ভুগেছি, ঠিক আছে একটুখানি মনের ভার হালকা করে নি, একটু গালাগালি দিয়ে নি। বলতে গেলে পরে সবার আগে বিজেপিকেই গালাগালিটা আসে, কারণ ডিমনিটাইজেশন থেকে স্টার্ট করে, আজকের দাঙ্গা থেকে স্টার্ট করে, আজকের বিজেপি শাসিত রাজ্যগুলোর যা পরিস্থিতি, অর্ধেক লোকে খেতে পাচ্ছে না, অর্ধেক লোকের উপরে যাত্রার পাতে নিয়ে অত্যাচার, তারপরে রেপ কেসের সাপোর্ট থেকে শুরু করে সবকিছু আছে, এভরিথিং, ইচ এন্ড এভরিথিং। ও ভালো কথা, আরো আছে বড় বড় ব্যবসায়ীদের উনি বা ওনারা সাপোর্ট করে এসছেন কি, টাকা নাও দেশ থেকে ভাগো, টাকা নাও দেশ থেকে ভাগো, টাকা নাও দেশ থেকে ভাগো, এটাই হচ্ছে ওনাদের ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, মেনে নিলাম, সব মেনে নিলাম। আজকের সেই মঞ্চে তিনি গেরুয়া সিঁদুর টিকা পরে তিনি গিয়ে বসলেন, শুধু বসলেন না, ব্রাহ্মণ সন্তান হয়ে দাঙ্গাবাজ অমিত শাহের পায়ে পড়লেন। অবাক কাণ্ড লাগে যে কিনা কিছুদিন আগে অমিত শাহকে হাটাও বলে স্লোগান দিয়েছে, বিজেপি হাটাও বলে স্লোগান দিয়েছে, তিনি পায়ে হাত দিয়ে ব্রাহ্মণ সন্তান হয়ে তিলক কেটে তিনি পায়ে হাত দিয়ে প্রণাম করছেন কাকে? অমিত শাহকে। অমিত শাহ যাকে কিনা আমরা গালাগাল ক্রমাগত দিয়ে চলেছি, উনিও একটা টাইম গালাগাল দিয়েছেন, উনি পছন্দ করতেন না। তাহলে কি বলা যায় যে এই যে অমিত শাহের পায়ে হাত দিয়ে প্রণাম কিসের জন্য? ভয় থেকে, নাকি কোন রকম কোন মানে কি বলবো উচ্চাকাঙ্ক্ষা থেকে? উচ্চাকাঙ্ক্ষাই বলা যায়, কারণ এক্ষেত্রে দেখতে গেলে পরে উচ্চাকাঙ্ক্ষা ছাড়া কি বলুন, আজকের শুভেন্দু অধিকারীর যে নেপোটিজম বললে পারে যেটা ধরা যায়, ওনাদের ফ্যামিলির সবাই তো নেপোটিজমে যুক্ত, কোনো না কোনো পদে সবাই রয়েছে, প্রত্যেকটা মেন পদেতে ওনার ঘুটিগুলো সাজিয়ে রেখে দিয়েছেন। আজকের উনি চলে গেলেন, আজকে ওনার সঙ্গে কিছু লোক গেল, সাপোজ আমি বলছি কিছু লোক গেল, তারা কি ভুল বুঝবে না কোনোদিন? তারা কি ভাববে না 10 বার যে আমরা কি পাচ্ছি বাংলায় আর তারা কি দেবে? আগামী দিনে তো খেতে পড়তে পাবে না মানুষ, খেতে পড়তে পাবে না, সত্যিকারের পাবে না, এটা ঘটনা। এবারে কথা হচ্ছে, এবারে নেক্সট আসি, যেখানে উনি যাদের সাথে মঞ্চ শেয়ার করেছেন, মঞ্চ ভাগ করে নিয়ে একই মঞ্চে বসেছেন, সেই মঞ্চটা কার কার ছিল? সেখানে দিলীপ ঘোষ ছিলেন, যাকে তিনি অকথ্য ভাষায় গালাগালি করেছেন। সেখানে ছিলেন সৌমিত্র খা, সেখানে ছিলেন মুকুল রায়। একটা টাইম তৃণমূল যুব সভাপতিত্ব পদ থেকে ওনাকে লাথি মারা হয়েছিল, লাথি মেরেছিল এই মুকুল রায় আর সৌমিত্র খা, লাথি মেরে বের করে দিয়েছিল। আর সেই মুকুল রায় আর সৌমিত্র খায়ের সঙ্গে তিনি একই মঞ্চ ভাগ করে নিলেন কিভাবে? জাস্ট কিভাবে সেটা মাথায় আসছে না। সেদিনকের অভিমান, সেদিনকের অসম্মানটা হয়তো উনি ভুলে গেছেন, হয়তো ওই অভিমান বা অসম্মান বোধটা ওনার নাটক ছিল, তাছাড়া আর কিছুই নয়। আর যদি সেটাই যদি না হবে, তাহলে তা না হলে আমি বলবো ওনার অনেকদিন থেকেই বিজেপির সঙ্গে বিজেপি ঘেঁষা ছিলেন, উনি বিজেপি ঘেঁষা ছিলেন বলেই আজকের ওনার টিএমসিতে থাকতে হয়তো খুব কষ্ট হচ্ছিল। আহা গো, খুব কষ্ট হচ্ছিল। কারণটা কি? টিএমসিতে থেকে উনি কি পেয়েছেন? তৃণমূল কংগ্রেসে থেকে উনি কি কি পেয়েছেন? উনি প্রত্যেকটা, আমরা এক নিঃশ্বাসে বলতে পারবো না এতগুলো পদে উনি ছিলেন, আমরা এক নিঃশ্বাসে বলতে পারবো না এতগুলো পদে উনি ছিলেন। এবং শুধু তাই নয়, ওনার কাছের লোক যারা, তাদেরকেও বসিয়ে রেখেছেন। এটা তো চরম বড় সত্যি কথা। আজকের ভোটের আগ দিয়ে এই যে ঘটনাটা ঘটলো, এই যে উনি চলে গেলেন, মির্জাফরের একটা নাম নিয়ে চলে গেলেন, মির্জাফরের মতন কাজ করলেন, দিদির সঙ্গে যে সম্পর্ক ওনার ছিল
যতবার আমরা লাইভে দেখেছি, যে কোনো মঞ্চে দিদিকে উনি প্রণাম করছেন, দিদি ওনাকে আশীর্বাদ করছেন, স্নেহ দিচ্ছেন, স্নেহাশিস দিয়ে আজকে সেখানে উনি তুলে ধরেছেন। আজকে সেই স্নেহ ভালোবাসা কোথায় গেল? আজকে উনি যে যে কথাগুলো বলেছেন, স্পেসিফিক্যালি ওনার বক্তব্যে উনি যে যে কথাগুলো বলেছেন, আজকে কি তাহলে আমরা ধরে নেব ওনার যে কথাগুলো সেগুলো আস্তে আস্তে বিজেপি ঘেঁষা ছিল বলেই কি তাহলে আজকে কথাগুলো বলতে পারলেন? নতুন করে আবার তিনি শুরু করবেন বলছেন কি? কেন? আপনাকে তো দেয়া হয়েছিল সবকিছু, আপনাকে তো পদ দেওয়া হয়েছিল, সবকিছু দেওয়া হয়েছিল, ইভেন মাথার মুকুট করে দেওয়া হয়েছিল। আজকের আপনি কি চাইছেন? আর কি চাইছেন? হ্যাঁ, আপনাকে দেয়া হয়নি শুধু একটা মাত্র পদ, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী পদ। ভুলে যাচ্ছেন দাদা, আপনি মুখ্যমন্ত্রী পদ পাবেন না, কারণ আপনি এখন জয়েন করেছেন যখন ভোটের আগ দিয়ে। এর আগেও বেশ কিছু মানুষ রয়েছে, বেশ কিছু লোক রয়েছে যারা প্রথম থেকে বিজেপিটা করে আসছে। সেক্ষেত্রে বলতে হবে যে দিলীপ ঘোষ কিংবা রাহুল সিনহা, তারা যে প্রথম থেকে গালাগালি মেরেছে, প্রথম থেকে খবরের পাতার শিরোনামে ছিল তারা গালাগালি মেরে এসছে, তাদের বলতে হবে ভালো, তারা একটা লাইনে থেকেছে। আপনি তো একটা লাইনে থাকেননি দাদা, আপনি তো একটা লাইনে থাকেননি। আপনি তো পেছনে ফিরে তাকিয়ে দেখুন, আপনার সেই 21 বছরের ইতিহাস, 22 বছর 23 বছরের ইতিহাসে আপনি কি করেছেন? আপনি হেরেছেন, 2004 সালে আপনি হেরেছেন, তাই না? সেই হারার পর আবারও আপনি হেরেছেন। কেন? সেটা আপনারই দোষ। আপনার জন্য আবার নতুন করে ভোট করতে হয়েছে সেই জায়গায়। তার জন্য কারি কারি টাকাও খরচা করেছে আমাদের তৃণমূল সরকার, তার জন্য কারি কারি টাকা খরচা করেছে, করেনি কি? করেছে তো। তাহলে আপনার অভিযোগটা কোথায়? ওকে ফাইন, আপনার অভিযোগ অনেক ছিল, অনেক আছে, আপনি অনেক পেয়েছেন, অনেক কারি কারি নিয়ে আপনি আপনার পেট ভুঁড়ি মোটা করে আপনি এখন অমিত শাহের পাশে গিয়ে বসে ওনার দোলনায় দুলছেন, দোলনায় দুলছেন। দুলুন, ভালো কথা, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আপনি যে রাজনীতিটা করে এসছেন, রাজনীতির ইতিহাসে আপনি কি লিখে গেলেন? কি লিখে গেলেন? আপনি গাদ্দারি করেছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি গাদ্দারি করেছেন। আপনি যদি সত্যিকারের আমার লাইফটা দেখছেন, তো হ্যাঁ আমি বলছি আপনি গাদ্দারি করেছেন। একটা মানুষ নিজের পরিচয় গঠন করে, একটা জায়গায় থেকে একটা নিজের পরিচয় গঠন করে কি করে সে পারে গাদ্দারিটা করতে? গাদ্দারি করেছে তো নিশ্চয়ই। মির্জাফরের কাজ তো তুমি করেছো দাদা, করেছো না দাদা? তোমাকে দাদা সবাই, দাদাকে তোমার মানে দাদাকে সবাই পুজো করতো, সবাই মালা পরাতো, সবাই কাছে গিয়ে তার স্নেহ নিত। তার কাছ থেকে যে স্নেহটা তারা পেয়েছে, সেই স্নেহটার জন্য তারা কৃতার্থ হয়ে যেত। আজকে তৃণমূলে থাকলে দাদা, আপনার এই এত বছরের এত পুরনো একটা কেরিয়ার, এত পুরনো একটা পরিচয় তাহলে নষ্ট হতো না। এটা তো ন্যাচারাল। আপনার কাছ থেকে আমরা কি এক্সপেকটেশন করেছিলাম, আপনি আমাদের কি দিলেন? ভেবেছিলাম আসবে আমাদের হাতে একটা ভালো খাবারের থালা, সেখানে আপনি দিলেন একটা শাল পাতায়, সেটাও ভদ্র অবশ্য, আমি আরো মানে বলছি, এমনি মাটিতে একটা জায়গায় একটা কিছু প্লাস্টিকে করে আপনি এরকম করে ছুঁড়ে দিয়ে দিলেন। ব্যাপারটা এরকম হয়ে গেছে এখন। আপনার কাছ থেকে আমরা যে এক্সপেকটেশন করেছিলাম, সেই এক্সপেকটেশন আমাদের কাছে জিরো জিরো জিরো, ইয়েস জিরো। হ্যাঁ, আপনি যে কাজ করেছেন তার জন্য আমরা কর্মীরা আপনাকে কোনো সময় কোনোভাবেই সাপোর্ট করতে পারছি না, আর সাপোর্ট করব না আপনাকে। আপনি ছেড়ে চলে গেছেন, আপনাকেও আমরা ছেড়ে চলে এসেছি, কারণ আমরা আমাদের নিজেদের আদর্শটাকে চেঞ্জ করতে পারবো না, আমাদের আইডলটাকে চেঞ্জ করতে পারবো না। আইডলটা একজনই, দিদি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তিনি যে কাজ করে চলেছেন সুষ্ঠুভাবে, শান্তভাবে, 65 বছরের উনি অতি কষ্ট করে চলেছেন। প্রত্যেকটা মুহূর্তে তিনি এগিয়ে চলেছেন এমন একটা রাস্তায় যেখানে আমরা প্রত্যেকে ওনার সঙ্গে থাকবো, প্রতি মুহূর্তে ওনার সঙ্গে
সঙ্গে থাকবো। সে আমরা সোশ্যাল মিডিয়া দিয়ে থাকি, আর পথে ঘাটে থাকি, ব্যানারে থাকি, ব্যানারের সঙ্গে ব্যানার বাঁধতে থাকি, একটা পতাকা বাঁধতে থাকি, যেভাবে হোক আমরা থাকবো। কিন্তু আপনার সঙ্গে কে থাকবে? আপনার সভায় তো আজকে দেখলাম লোকরা বেরিয়ে চলে যাচ্ছে, কোনো ইন্টারেস্ট নেই আপনার মানে আপনাকে শোনার জন্য, পালিয়ে যাচ্ছে রীতিমতন লোকেরা। ইজ ইট পসিবল? আপনি তাহলে কি এতদিন রাজনীতি করলেন? কি রাজনীতি করেছেন এতদিন পর্যন্ত? রাজনীতির আজকের যে আপনি যে কাজটা করলেন, গেরুয়া টিকা পরে অমিত শাহের পায়ে হাত দিয়ে নমস্কার করছেন, আজকের আপনার ক্যারিয়ারের সব থেকে কালোতম দিন, ব্ল্যাক ডে। এটা আপনাকে রিগ্রেট করতে হবে, এটাকে আপনাকে ভুগতে হবে, কারণ আপনি যেখানেই দাঁড়ান না কেন সেখানে আপনি সাপোর্ট পাবেন না। একটা মির্জাফরকে কখনো কোনো মানুষ সাপোর্ট করতে পারে না, কারণ যে মানুষটা একজনকে গাদ্দারি করে একজনকে ধোকা দিতে পারে, সে আর একজনকেও ধোকা দিতে পারে, দ্বিতীয় জনকেও ধোকা দিতে পারে, তৃতীয় জনকেও ধোকা দিতে পারে। আজকের আপনার আগে যারা ছিল তারা ভাবছে যে আমরা একটা তীর মেরে নিয়েছি, একটা তীর মেরে নিয়ে আমরা বেরিয়ে চলে এলাম, আমরা একটা বোমা ফাটিয়েছি, কি না আমাদের হাতে শুভেন্দু অধিকারীর একটা নামক এক্কা চলে এসছে, বাবা বাবা বাবা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, আমরা খুব আনন্দিত। কিন্তু আপনাদেরও বলি, বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব, আপনাদেরও বলি, যেটা যারা বাংলায় আগে থাকতে লড়ছেন তাদেরকেও সাবধান, অনেক করে বলছি সাবধান সাবধান সাবধান, কখনো না আপনাদের পিঠের উপরে একটা ছোড়া ঘোপে দেয় এই মির্জাফর বেঈমান, মাথায় রাখবেন। আপনি বা যেই আমার লাইভ দেখুন না কেন, এটা খুব ভালো করে মাথায় রাখুন। বিজেপির লোকেদেরকে বলছি, অবশ্যই গালাগাল দিতে তো সবসময় চলে আসে, এখন তো দেওয়া উচিত, আরো বেশি করে শোনা উচিত যে আমি কথাগুলো কি বলছি। চোখ নাক কান খোলা রেখে একটুখানি শোনো, তোমরা বোঝো আগে। যারা শীর্ষ নেতৃত্বরা রয়েছেন তাদেরকে বলি, মাথায় ঢুকিয়ে নিন, আপনাদের কিন্তু উনি আজকের গেছেন, কালকে আপনাদের পিঠে ছোড়া ঘুরতেই পারেন। এবারে ব্যাপারটা হচ্ছে যে ভেতরের ব্যাপার আলাদা ব্যাপার, যে আপনারা কি বলে নিয়ে গেছেন। এখন যদি আপনারা বলেন যে আপনি আমাদেরকে জিতিয়ে দিন, আমরা মুখ্যমন্ত্রী পদটা আপনার হাতে তুলে দেবো, হ্যাঁ সেটা হতে পারে, অবশ্যই হতে পারে, দিস ইজ দ্য ফ্যাক্ট, অ্যাকচুয়ালি হতে পারে, হ্যাঁ। তাহলে কি শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী পদের লোভ ছিল? ভাবার বিষয়। হ্যাঁ, নিশ্চয় ছিল, নিশ্চয় ছিল। কোনো কোনো মানুষের যদি বিজেপি ঘেঁষা হয়, যার মস্তিষ্ক বিজেপির কে সাপোর্ট করার চিন্তা ভাবনা করবে, তাহলে সে নিশ্চয়ই অনেক আগে থাকতে তৈরি হবে। হ্যাঁ অবশ্যই অনেক আগে থাকতে তৈরি হয়েছেন উনি। আজকে যখন এতগুলো কথা বলতে পারলেন, এতগুলো অপমান বোধ নিয়ে উনি এত কথা উগড়াতে পারলেন, এত বমি করতে পারলেন একটা সভাতে, সেই বমিটা উনি পরে নিজেকে চেটে তুলতে হবে না তো? দাদা, ইস গদ, মাছি ভ্যান ভ্যান করছে, ছি ছি ছি। যাই হোক, এবারে আসি রাজনীতির জায়গায়। সবাই ভাবছে যে কর্মীরা মনোবল হারিয়েছে। আগেই বলে দিই, কর্মীরা কোনোদিনই মনোবল হারাবে না, নিয়েও হারাবে না, ভবিষ্যতেও হারাবে না। কেন জানেন? আমাদের দিদি এখনো ঠিক আছে, তিনি এখনো বিজেপি জয়েন করেননি, বিজেপিতে যাবেনও না, কারণ তৃণমূল যথেষ্ট এস্টাবলিশড। আপনাদের জন্য লড়ার জন্য আমরা কর্মীরাই যথেষ্ট, দিদি তো আছেই, আমরা কর্মীরাও যথেষ্ট। পথে ঘাটে দেখলে পরে আমরাও ভালো করে বুঝিয়ে দিতে পারবো উন্নয়নটা কি। মারামারি করতে তো বারণ করেছে দিদি, তাই মারতে পারবো না, সরি দাদা দিদিরা। যাই হোক, বলি মির্জাফর গেল, তো এরপরে কি হবে? এরপরে কি হবে? আরে দিলীপ ঘোষ, রাহুল সিনহা তো আগেও বলেছিল যে আমাকে কোনো পদ দেওয়া হচ্ছে না, আমাকে কোনো ইয়ে দেওয়া ছিল না, কাজ ছিল কদিন আগে শুনছিলাম, এই গোটা 2-3 মাস আগে একটা
ভিডিও বেরিয়েছিল যেখানে উনি বলছেন যে আমাকে কোনো কিছু দেওয়া হচ্ছে না, আমি আমার অসহ্য লাগছে, আর কোনো কথা বলেনও না উনি, এখন চেপে গেছেন, পুরো সাইড হয়ে গেছে। তাহলে কি আস্তে আস্তে যারা পুরনো বিজেপি রয়েছে তারা কি আস্তে আস্তে সাইড হচ্ছে, মানে সাইড হয়ে যাচ্ছে আর কি, মানে নব্য বিজেপি যারা ঢুকছে তারা তো মির্জাফরের দল, কোন দিন না ঘুপে দেয়, জাস্ট ঢুকিয়ে দেবে, একটা ছুরি নিল ঢুকিয়ে দিল, এখানে ব্যাপারই না, লেভেলের ব্যাপার। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো এতে কিন্তু কোনো যায় আসলো না, আমাদের কর্মীদের কোনো যায় আসেনি দাদা দিদিরা, আমাদের মনোবল এখনো দিদি ছিল, আছে, থাকবে। এবং শুনুন, আপনাদের যে ঘেরাটোপের মধ্যে লোক হয়নি, ঘেরাটোপের বাইরেও কিন্তু দিদি যখন মেদিনীপুরের সভা করতে গেছিলেন কিংবা অন্য কোনো জায়গায় সভা করতে গেছে, প্রত্যেকটা জায়গায় উপচে পড়া ভিড়। কেন জানেন? কারণ মানুষটা মাটির সঙ্গে জুড়ে আছে, তার শিকড়টা মাটিতে আটকে আছে, আপনাদের মতন উড়ে বেড়ায় না। কারণ উড়ে বেড়ালে পারে তিনি আলাদা একটা জগতের মানুষ হতেন, কারণ উনি তো সারাক্ষণ মানে এই করোনা অবস্থাতেও তো উনি এমন ভাবে মিশেছিলেন মানুষের সঙ্গে, রাস্তায় বেরিয়েছেন 65 বছরে, যেখানে 65 বছরে মানে আমরা ভয় পাচ্ছিলাম আমাদের দাদু দিদাদের বের করতে যে তাদেরকে করোনা না এফেক্ট করে যায়, সেখানে উনি ঘুরে ঘুরে বেরিয়ে সবাইকে অ্যানাউন্স করেছেন। ইভেন শুধু তাই নয়, উনি রাস্তায় বেরিয়েছেন, রাস্তায় বেরিয়ে দাগ কেটেছেন, গোল গোল করে দাগ কেটে মানুষকে অ্যাওয়্যার করেছেন, অ্যাওয়ারনেস একটা কল দিয়েছেন যে এখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, এখানে যেও না, ওখানে যেও না, এই করো সেই করো, একটা মাস্ক পরো, হাতে স্যানিটাইজ করো, বারবার করে উনি বলেছেন। উন্নয়নের কথা তো ছেড়েই দিলাম, উন্নয়ন বাদ দিলেও উনি যে মানুষটা, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষটা, তিনি সম্পূর্ণভাবে মাটির মানুষ, এখনো বোধহয় মাটির ভাড়েই চা খায় মানুষটা, বাইরে বেরোলেও মাটির ভাড়ে চা খায়, কারণ ওনার মাটির গন্ধটা খুব ভালো লাগে। আর আমরা কর্মীরা তো ভালোবাসি, মাটির ভাড়ে খেতেই ভালোবাসি, আমি পার্সোনালি প্রেফার করি মাটির ভাড়, যেহেতু আমার আইডল মাটির ভাড়ে খেতে পারে, তাহলে আমিও মাটির ভাড়ে খেতে পারি, সে আমাকে যেখানেই গিয়ে খেতে বলো না কেন। আজকের এই পজিশনে দাঁড়িয়ে কি বলবো, এই অধিকারী ফ্যামিলির যারা নেপোটিজমের জন্য চতুর্দিকে ছড়িয়ে রয়েছেন, যারা প্রত্যেকটা ঘাঁটিতে বসে রয়েছেন, আজকে তারা কি করবে? তারাও কি তাদের এই শুভেন্দু অধিকারীর মতন মানে গা ছাড়া দিয়ে বসে থাকবেন? এটাই ঘটনা, এখন এটাই হয়ে দাঁড়িয়েছে। আশা করছি যে এই জিনিসটা আমরা আগামী দিনে দেখতে পাবো কি ঘটছে অ্যাকচুয়ালি। কিন্তু এটা ঘটনা যে আমাদের কর্মীদের মনোবল কিন্তু ভাঙেনি, আমরা কর্মীরা যেখানে ছিলাম সেখানে আছি, সেখানেই থাকবো, এবং শুধু তাই নয়, দরকার পড়লে আমরা আরো বেশি করে কাজ করব, অনেক বেশি করে কাজ করব। এবং শুধু তাই নয়, যে মানুষগুলো এত খেটে যাচ্ছে, যে মানুষটা এত খেটে যাচ্ছে, সেই মানুষটার পাশে সব সময় আমরা থাকার চেষ্টা করব। আর এটাও এক্সপেক্ট করি, যখন আমরা এতটা ওনার প্রতি আন্তরিক এবং ওবিডিয়েন্ট, উনিও আমাদেরকে দেখছেন অবশ্যই। আর রাজনীতি কিংবা যদি আমি রাজনীতিটা যদি বাদ দিই, অ্যাজ এন পার্সন, দাদা আর দিদিকে আকাশ, হেল আর হেভেন কোথায়? হেল হচ্ছে শুভেন্দু অধিকারী, যিনি আজকের ব্রাহ্মণ সন্তান হয়ে একটা দাঙ্গাবাজের পা ছুঁয়েছেন। আর হেভেন হচ্ছে তিনি, যিনি কিনা সব কাজ সেরে সরকার সামলে একটা মায়ের ঘরে গিয়ে বসে তার সন্তানের খোঁজ নিচ্ছেন। এই হচ্ছে ফারাক, এতেই হচ্ছে পরিচয়। একটা জুমলাবাজ, মিথ্যাবাদী, একটা করাপ্ট সরকার, কেন্দ্রীয় সরকার একটা করাপ্ট সরকার,
তার জন্য যদি আমাকে কেউ বলে যে তুমি এই কথা কেন বললে, আরে মানুষ, আমরা সাধারণ মানুষ, দেখতে পাচ্ছে চোখের সামনে, তো চোখের সামনে পরপর ঘটনাগুলো ঘটে চলেছে, পরপর ঘটনাগুলো ঘটছে, থরে 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 সিঁড়ি তো হয়েই রয়েছে, এত সুন্দরভাবে সাজানো চোখের সামনে। হ্যাঁ বলছি তো, করাপ্ট সরকার, আবারও বলছি করাপ্ট সরকার, ভয় পাই না, কি করবেন করে নিন। এখন কথা হচ্ছে যে আপনারা যারা বিজেপিতে আছেন, বিজেপিতে পুরনো কর্মী, তাদেরকে বলছি আপনারা চোখ কান খোলা রাখুন, কখন আপনাদের পেছনে বাঁশ আসতে চলেছে। কারণ কোন দিন দিয়ে বলবে আপনাদেরকেই চিনি না, তখন আবার আমাদের দলে এসে ভিড়বেন, আবার আপনাদেরকে ডাকবে, আপনারা আবার চলে যাবেন। এই তো ঘটছে। মানে বিজেপির কর্মীদের এখন অবস্থা হয়েছে কি জানেন, না ঘর কা না ঘাট কা, দুশ্মন আনাজ কা, সিধা কথা। আপনারা যতটা পারবেন সহ্য করুন, সহ্য করতে থাকুন, যখন করতে পারবেন না দেখুন কি করবেন। হয়তো আমার মনে হয় দল চেঞ্জ না করে চুপ করে বসে থাকা ভালো, দল চেঞ্জ না করে চুপ করে বসে থাকুন, তাতে আপনাদের সম্মানটুকু বাঁচবে। কিছু মানুষের মতন ওই খালি একবার এই একবার ওই একবার সেই একবার তাই এই কাজ করবেন না, এটাতে সম্মান বাঁচে না, সম্মান এটাতে বাঁচে না। মেরুদণ্ডটা সোজা রাখতে শিখুন। মেরুদণ্ডটা আমাদের সোজা আছে বলেই আজকের আমরা এই পরিস্থিতিতে এই জায়গায় এসে আপনাদের সামনে কিছু কথা বলতে পারছি, কিছু কথা, মনের কথা তুলে ধরতে পারছি। আজকের সাপোজ গেট ওয়ান মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি যখন গেল, তখন গেট ওয়ান তো ছিলই, বাই ওয়ানও ফোঁস 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 করছিল। বাই ওয়ান যেটা করেছে সেই বাই ওয়ানটা তো ফোঁস ফোঁস করছিলই, অল্প স্বল্প ডাঙ্ক মারছিলই। এখন যে আর কি ফ্রি পাওয়া গেছে সেও ফোঁস ফোঁস করছিল, এখন তো সেটাও চেপে গেল। এখন তো আরো আর একজন তাদের উপরে মাথায় ফোঁস করার জন্য চলে এলো। এবার দেখুন আপনারা কি করবেন। এই ভাড়ার রাজনীতি করে লাভ নেই দাদারা, বুঝেছেন? ভাড়ার রাজনীতি করবেন না। অনেক কিছু করেছেন, অনেক কিছু বলেছেন, দুধের থেকে সোনা বেরোচ্ছে, মেরে ফেলবো, কেটে ফেলবো, লাথি মেরে ভেঙে ফেলবো, লাথি মেরে ছড়িয়ে দেবো, কি অনেক কথা বলেছেন, বলে ফেলেছেন। মুখের কথা আর হাতের ডিল বেরিয়ে গেলে ফেরত আসে না, কথায় আছে, আমি বলছি না। যাই হোক, আজকের যে ঘটনাটা ঘটেছে এতে কোনো ফারাক পড়ে না, এতে গেল কিচ্ছু যায় আসে না। ওরা ধরবে ধরবে করছে কিন্তু ধরতে পারছে না, ধরবে ধরবে করছে কিন্তু ধরতে পারছে না। এটাই হচ্ছে ঘটনা। এখনকার রাজনীতিটা তাই হয়ে দাঁড়িয়েছে ওদের কাছে, রাজনীতি নয়, খেলা হয়ে দাঁড়িয়েছে, নোংরা খেলা, নোংরা খেলা। যেখানে ফেসবুকে প্রত্যেকটা মুহূর্তে জুমলা, মিথ্যাচার, মিথ্যেবাদী হয়ে তারা এগিয়ে এসছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কি হয়েছে, আলটিমেটলি তাদের হাতে জিরো। কেন কি জানেন? তারা মানুষের জন্য কাজ করতে পারেনি, সিধা কথা, তারা মানুষের জন্য কাজ করতে পারেনি। আর সব থেকে বড় কথা, আজকে শুভেন্দু অধিকারী কাদের সঙ্গে মঞ্চটা ভাগ করে নিয়েছেন, সেই মঞ্চটা ভাগ করে নিয়েছেন তাদের সাথে যারা কিনা একটা টাইম তাকে পেছনে পশ্চাদে লাথি মারিয়া তাড়িয়ে দিয়েছিল আর কি। সেই তাড়িয়ে দেওয়া মানুষদের সঙ্গে উনি মঞ্চ ভাগ করেছেন। সেদিনকের অভিমানটা পুরো নাটক ছিল, ধরে নিলাম, ঠিক আছে। যখন কিছুদিন আগে পর্যন্ত পিকে কিংবা আমাদের মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আপনার সঙ্গে কথা বলতে চাইলো, আপনার কথা বলার ইচ্ছে হলো না, কারণ কথা বললে পরেই তো আপনি উগড়ে ফেলবেন, রাক্ষব উগড়ে আসবে, তখন আপনার হাতে আর কিছু থাকবে না। আপনার তখন যত রাজ্যে তখন অপমান বোধ হয়েছিল, তখন আপনি মনে করেছিলেন আমার থেকে আরো কেউ বড় থাকতে পারে, তখন আপনার মনে হয়েছিল একটা বাচ্চা ছেলে আমাকে কি বোঝাবে, এইগুলো মনে হয়েছিল।
করেছিলেন। এই অপমানিত বোধটা কোথায় ছিল আজকের মঞ্চে থাকাকালীন? আপনাকে দেখে তো আমাদের রাগ হচ্ছিল। যখন তিলকটা কেটেছিলেন, আয়না দেখেছিলেন, মুখটা দেখেছিলেন, তোমনাটা দেখেছিলেন, কেমন লাগছে? মুখটা না এইটুকুনি হয়ে গেছিল, ইঁদুরের মতো, ঠিক ইঁদুরের মতন হয়ে গেছিল মুখটা, জঘন্য লাগছিল, আপনাকে মানায় না। আপনি যে আজকে স্পিচটা রেখেছেন, ছিলেন এক, শুরু করলেন এক, শেষ করলেন আর এক। আপনার লাস্টের স্পিচেরটা না মনে হচ্ছিল হেট্রেটে ভরা, অনেক ঘেন্না, অনেক অভিযোগ আপনার মধ্যে জমে আছে। কই, যখন আমাদের মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পিকে আপনার সাথে বসতে চাইলো, তখন তো আপনি বসতে এলেন না। আপনি তো তখন বলতে পারলেন না যে আমার এই অভিযোগ, আমাকে কেন ইয়ে করা হচ্ছে। ইভেন আপনি যখন রিজাইন দিলেন, তখনও আপনি দিদিমণিকে আপনি সুন্দর করে ধন্যবাদ জানিয়েছেন সবকিছুর জন্য, ধন্যবাদটা তাকে জানিয়েছেন। তাহলে আপনি পেয়েছেন, এখান থেকে অনেক কিছু করে তারপরে আপনি গেছেন, তাই তো? এটাই তো মানে দাঁড়ায়, আপনি অনেক কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে আপনি গেছেন। তাহলে আপনি যাদের কাছ থেকে এত কিছু পেলেন, এত কিছু আপনাকে দেয়া হলো, তাহলে সেই দেয়াটা কি ভস্যে ঘি ডালা? হ্যাঁ, দিদি ভস্যে ঘি ঢেলেছে। তাহলে সেই এফার্টটা যদি উনি অন্য কিছুতে দিতেন, তাহলে হয়তো ভালো হতো। পায়ে হাত দিয়েছেন, একটা করে পদ নিয়েছেন, পায়ে হাত দিয়েছেন, আশীর্বাদ চেয়েছেন, একটা করে পদ নিয়েছেন, কাঁড়ি কাঁড়ি পদ নিয়ে তো বসেছিলেন, কাঁড়ি কাঁড়ি পদ নিয়ে বসেছিলেন। তাহলে আপনার অভাবটা কোথায় ছিল? অভাবটা কোথায় ছিল আপনার? এত কাঁড়ি পদ নিয়ে আপনি বসে থেকে করেছেনটা কি? এমন পরিস্থিতি ছিল আপনার, আপনার কথা ছাড়া আপনার এলাকায় পাতাটা পর্যন্ত নড়ে না। সেটা কি তাহলে? সেটা কি তাহলে? সেটা স্বেচ্ছাচারিতা নয়, একনায়কতন্ত্র নয়। যাই হোক, আপনি যে ক্ষমতায় ছিলেন, আপনি আবারও সেই জিরোতেই ফিরে গেছেন। আপনি যে ক্ষমতা থেকে জিরোতে ফিরে গেছেন, চিন্তা করে দেখবেন, ভেবে দেখবেন যে আপনি সেই ক্ষমতায় আবার ফিরে আসতে পারবেন তো? কারণ যাদের সঙ্গে গেছেন আপনি, সেই সঙ্গে যাওয়াটা, বলে না সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, কথাটা একটু মনে রাখবেন দয়া করে। কারণ সৎসঙ্গে চন্দন গাছের পাশে চন্দন গাছ একটা যদি আগাছাও জন্মায়, সেই চন্দনের গন্ধটা কিন্তু একটু হলেও লাগে। এবং যারা সেটা জানে না, তারা কিন্তু সেই আগাছাগুলোকে চন্দন গাছ বলে মনে করবে। কিন্তু আপনি সেই চন্দন গাছের জায়গায় থাকতে পারবেন না, কারণ আপনি তো অসৎ সঙ্গে গেছেন। অসৎ সঙ্গে সবসময় নরক বাস। আর নরকের, আমি বলছি না আমি কোনো আধ্যাত্মিক মানুষ নই, আমি নরক বাসের কথা আপনাকে অভিশাপও দিচ্ছি না, কিন্তু যাদের সঙ্গে গেছেন তাদের সঙ্গটাই তো নরক বাস। কারণ আস্ত আস্ত সব জমদূতদের সঙ্গে বসেছিলেন আপনি। কারণ একজন জমদূত তো আপনার, আজকে আপনি পায়ে হাত দিয়ে নমস্কার করেছেন, যে জমদূতটা কিনা কোটি কোটি মানুষকে কষ্টও দিয়েছে, শুধু কষ্ট দেয়নি, গুজরাটের দাঙ্গায় যে যারা মারা গিয়েছিল তাদের জন্য দায়ী, সেই গুজরাটের দাঙ্গার জন্য সে দায়ী, দাঙ্গার জন্য সে দায়ী। তাহলে আপনি কিভাবে এটাকে ডিফাইন করবেন? কি করে আপনি সহ্য করবেন? আপনি সেই সেই দাঙ্গাবাজের সেই অত্যাচারের একটা গন্ধ, সেই ঘিনটা কি করে সহ্য করবেন? আপনাকে দেখে তো আমাদের নিজেদেরকে লজ্জা লাগছিল যে এই লোকটা আমাদের দলে একটা টাইম ছিল, এবং সে কিনা গিয়ে এখন সেই লোকটার পাশে বসেছে যাকে কিনা একটা টাইম সে এক গাদা গালাগালি দিয়েছে। যাই হোক, এখনো পর্যন্ত আপনি বুঝতে পারেননি, আগামী দিন পড়ে আছে। আশা করছি আপনি আর এই মুখ পোড়া মুখ নিয়ে আর ফিরবেন না, দয়া করে। কারণ পোড়া মুখ নিয়ে ফেরার কোনো জায়গা আর দেবে না আশা করি দিদি। আশা করছি যদি ফেরেন, তাহলে সেদিনকে প্রশ্নের উত্তরগুলো একটু দেবেন প্লিজ আমাদের। আপনি কিভাবে শেয়ার করেছিলেন মঞ্চটা? নাকি আপনার নাটক ছিল? নাকি আপনি সবকিছু পেয়েও যে ছেড়ে দিয়ে গেছেন সেটা শুধুমাত্রই একটা খেলা? কি কোনটা? চলুন
মির্জাফরের কথা এই অবধি। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। আপাতত দিদির উন্নয়ন জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আজকে শতাব্দী ভট্টাচার্য